এই প্রতিবেদনে আমার সংশয় রয়েছে প্রাণের। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে আমার প্রাণের সংশয় থাকছে। বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন হুমকির মুখে কাজ করতে হয়, কিন্তু মরতে তো হবেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু রেখে যাওয়ার দায়বদ্ধতা রয়েছে আপনাদের জন্য, আমার ইউটিউব পরিবারের সদস্যদের জন্য। আপনারা প্রত্যেকে আমার একান্ত স্বজন। জেনে নিন, বুঝে নিন, পরশুদিন মামলা উঠছে কলকাতা হাইকোর্টে, জনস্বার্থ মামলা। কেন এই অবস্থা? কোন কোন রিয়েল এস্টেট হাউস এবং কোন কোন রাজনীতিবিদ এই ডিজাস্টারের জন্য জড়িত? ম্যানমেড? সত্যিই ম্যানমেড কি? বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। কী অভিযোগ সেটা সব্যসাচী চট্টোপাধ্যায়ের মুখ থেকে শুনুন। যদি এরকমটা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। আইন রক্ষা করার দায় আপনাদের। এবং দয়া করে রেড ভলান্টিয়াররা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাদেরকে সাধুবাদ অবশ্যই জানাই। বিজেপির গেরুয়া ভলান্টিয়ার বা তৃণমূলের সবুজ সৈনিক যদি কাজ করতেন, তাদেরকেও সাধুবাদ জানাতেই হতো, জানানো উচিত, মানবিক জায়গা থেকে জানানো উচিত। রেড ভলান্টিয়াররা কাজ করছেন। এবং আর একটি কথা, অনেকে আমাকে বলছেন, কমেন্টেও বলেছেন, একজন আমি দেখলাম বেশ কয়েকজন ফোন করেছেন যে কীভাবে ক্ষতিপূরণ পাঠানো যেতে পারে। আমি সেক্ষেত্রে বলবো সংশ্লিষ্ট রেড ভলান্টিয়ারদের জন্য, রেড ভলান্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করুন। সোশ্যাল মিডিয়ায় তাদের অবশ্যই আপনি যোগাযোগ পেয়ে যাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং কবে আছি কবে নেই জানি না, কিন্তু এই সত্য উন্মোচন করার দায়িত্ব আমাদের। কেন এই ডিজাস্টার? কেন এই ডিজাস্টার? কার টাকা, কোথায়, কিভাবে, কোন মুনাফা জানতে হবে আমাদের। এবং জানার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভ ইউটিউব চ্যানেলে। শুনুন সব্যসাচী চ্যাটার্জির বক্তব্য। রক্ষা করো ভাষার সম্মান, ওঠো বজ্র কণ্ঠে, ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। যতই চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। কিন্তু যদি মুখ্যমন্ত্রী এখানে শুধু মর্তমান গুন্ডাদের এত সবটা ছেড়ে দিয়ে, ভাই তোরা ওখানে অ্যাডমিনিস্ট্রেশন সামনে নে, ওখানে যার বন্দামি করিস না, ল্যান্ড অর্ডারটা দেখে নে, বাকি তোরা নিজেরা যা পর লুটে পুটে খা, আমার কিছু দেখার দরকার নেই। যেভাবে উত্তরবঙ্গটাকে অম্বুজার হাতে তুলে দিয়েছে মমতার ভাইপো মিলে, একই পদ্ধতিতে চলছে। চা বাগানগুলোতে আজকে সব বড় বড় হোটেল হচ্ছে, সব হোটেলের মালিক দেখো না, পার্টনার কে দেখো না। বলতে অসুবিধা কোথায় মিডিয়ার? বঙ্গ মিডিয়া বিক্রি হয়ে গেছে, তারা বলছে না। সবাই যেন এখানকার অম্বুজার সাথে টাকা খাচ্ছে। আজকে এক একটা করে চা বাগানের মালিকেরা কার হাতে চলে যাচ্ছে, আর এই মমতার ভাইপোর টাকা খাচ্ছে। এটা খুব পরিষ্কার কথা। বলতে কোথায় মুশকিল হচ্ছে? এরা বলবে না, এরা বাধা আছে। ঠিক যেরকম তোমার মুখ্যমন্ত্রী বাধা আছে কর্পোরেটের কাছে। কালকে যদি প্রোগ্রামটা না করতো, তাহলে ওখানে রিজন ম্যানেজমেন্টের যে ইনভেস্টমেন্ট সেটা নষ্ট হতো। তোকে নাচতেই হবে কালকে, নাচটা হতো পারফর্মার। কালকে ওখানে তো অন্য কারণ নাচ ছিল না, ওখানে মমতার নাচ ছিল। মমতার নাচ দিয়ে আর ওটা দেখবে সবাই, ওটাকে পারফর্ম করছে, ওই জন্য ওকে জিতিয়েছে মানুষ ভোটে। আপনাদের যা হারিয়েছে, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের যে দুর্যোগ হয়েছে, এর তো কোনো তুলনা হয় না। আপনাদের এই সংকটে, আপনাদের এই বিপদে, বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজনও হারিয়েছেন, তাদের পাশে তো আমরা আছি। প্রায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি। তারপরেও আমরা আপনার সন্তানের সন্তানের যদি যে কোনো বিষয়ে আপনার যদি কোনখানে সাহায্যের দরকার হয়, যে কোনো বিষয়, এখানে এলাকার আমাদের দাদারা আছে, ভাইয়া আছে, ঠিক আছে, এরা আসবে, থাকবে। এবং বডি আসবে কখন সেটা কি জানেন? আজকেই দিতে চাইতো থানার যে ওসি সাহেব আসছে, আজকে দিতে, সব কাজ আজকেই হবে। আপনি মুভ করছেন, এটা নিয়ে হাইকোর্টে আপনি মুভ করছেন? অবশ্যই যাবো, অবশ্যই। এবং আপনি বলছেন সুনির্দিষ্টভাবে আপনার কাছে তথ্য আছে? একদম একদম। আমি বলে দিতে পারি কার বাড়ি
কি করেছে, ওখানে কোন পাবলিক প্রসিকিউটরের কি, ওখানকার পাবলিক প্রসিকিউটর কনসার্ন দার্জিলিং এর পাবলিক প্রসিকিউটর তার নিজের বাড়ি ওখানে বেআইনি আনঅথরাইজড। বলছেন কি? একদম দার্জিলিং এর পাবলিক প্রসিকিউটরের বাড়ি ওখানে বেআইনি, এবং সেই লোকটা ওখানে ব্ল্যাকমেল করে বেড়ায়। কতদিন মমতা বন্ধ রাখবে এগুলোকে? ও ওখানে ভোট পাবে বলে এই মানুষের চাপা দেবো, খাটামতো দিয়ে রেখে দেবো, শাক দিয়ে মাছ রাখবে, ওরা শাকও থাকবে না, মাছ বের করে দেওয়া হবে, যা আবার হবে। এটা ভোটের রাজনীতি না, এটা মানুষকে বাঁচানোর রাজনীতি। ফাইন, সব্যসাচী, থ্যাংক ইউ সো মাচ। আমরা ব্রেক করবো অবশ্যই, এই খবর আজকেই আমরা ব্রেক করবো। সব্যসাচী চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী এবং বামপন্থী নেতা, সিপিআইএম নেতা, বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় পরিবেশ নিয়ে তার কনসার্ন, ভয়ঙ্কর রকমের কনসার্ন। আমরা চিড়িয়াখানাও বাঁচিয়েছি, চিড়িয়াখানার জমি নিয়ে আমরা গেছি, আমরা বিভিন্ন শহরে এলইডিপি চেঞ্জ করার বিরুদ্ধে যাচ্ছি, এবং পাহাড়ের জন্য যেভাবে পৌর আইনকে লঙ্ঘন করা হচ্ছে তার জন্য আমরা যাই। মুভ করবেন সব্যসাচী চট্টোপাধ্যায়, এবং সবার আগে কবির সৌরভ চ্যানেলের ইউটিউব চ্যানেলের নজর কিন্তু এই বিষয়ে। দেখুন, দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, এই খবর আপনি কোনো মেইন স্ট্রিম মিডিয়াতেও পাবেনই না, এমনকি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতেও পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু এটাই আসল খবর। কারণ এর সঙ্গে আমরা জড়িত, এর সঙ্গে আমাদের সবার স্বার্থ জড়িত এবং জীবনে জড়িত, এমনকি মৃত্যুও জড়িত। দেখুন, বোমা বারুদ, এমনকি পটকা, ক্যাপ, এগুলো আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কখনো কখনো বধিরকে শোনাতে গেলে তো বিস্ফোরণের প্রয়োজন হয়। এমনই একটা বিস্ফোরণ আজকে ঘটালেন বিশিষ্ট আইনজীবী, স্বনামধন্য আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, যার একটা পরিচয় তিনি সিপিআইএম নেতা। কি বিস্ফোরণ! উত্তরবঙ্গ, একদম শুরুতে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেগুলো কোনোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে বানানো নয়, সেগুলো প্রত্যেকটাই বাস্তব, একদম ঘোর বাস্তব। যা যা দেখেছেন একদম গ্রাউন্ড লেভেল রিয়েলিটি প্রত্যেকটাই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কারণ ছাড়া তো কোনো কাজ হয় না, হওয়া সম্ভব না, বিজ্ঞান তো তা বলে না। কার্যকারণ সম্পর্ক, কারণটা কি? উত্তরবঙ্গে এই যে ভয়ঙ্কর বিপর্যয় হলো, তার আগে কলকাতায় এই ভয়ঙ্কর বিপর্যয় হলো, যদিও আজকে কবি অংশুমান কর লিখেছেন তার ফেসবুক পোস্টে, আমি দেখছিলাম, ঈশ্বর কলকাতায় থাকেন। অত্যন্ত শখেদে এই কথা তিনি বলেছেন, তার একটি কবিতা। কলকাতাকে নিয়ে যে পরিমাণ উদ্বেগ মানুষের মধ্যে, উত্তরবঙ্গকে নিয়ে সেই পরিমাণ উদ্বেগ নেই, কিন্তু উত্তরবঙ্গ তো আমাদের প্রাণের জায়গা, উত্তরবঙ্গ আমাদের প্রত্যেকের গর্বের জায়গা, আমাদের প্রাণের জায়গা। উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষ ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবেও আমাদের একান্ত আপনজন, একান্ত স্বজন, একান্ত প্রিয়। সেখানে কেনই বিপর্যয়? গ্রেটা থুনবার্গ পরিবেশকর্মী, তিনি জেলে, সোনম ওয়াংচুক জেলে। একটু দীর্ঘ মনে হচ্ছে বিষয়টা, আমি অনুরোধ করব একটুখানি রিটেইন করুন, একটুখানি দেখুন, প্রতিবেদনটি দেখা দরকার। শুরুতে সব্যসাচী চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনেছেন। কী পরিমাণে হোটেল, কী পরিমাণে হাই রাইজ উঠছে পাহাড়ে, টানেল তৈরি হচ্ছে, 4 লেন রাস্তা তৈরি হচ্ছে। কে যাবে? আমরা বলি রোড টু হেভেন, বিভিন্ন সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় আমরা লিখি না ক্যাপশন, ছবির ক্যাপশন, উত্তরবঙ্গের দারুণ পিচের রাস্তা, দুপাশে চা বাগান, পাহাড়, রোড টু হেভেন। সত্যি কি রোড টু হেভেন হয়ে যাচ্ছে? আমরা কি বাস্তবিকভাবেই হেভেনের দিকে এগিয়ে যাচ্ছি? পঞ্চত্ব প্রাপ্তি ঘটতে চলেছে আমাদের। কি কারণ? আমাদের খুঁজতে হবে। আমার জন্য শুধু নয়, এই প্রতিবেদনে আমার সংশয় রয়েছে প্রাণের। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে আমার প্রাণের সংশয় থাকছে। বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন হুমকির মুখে কাজ করতে হয়, কিন্তু মরতে তো হবেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু রেখে যাওয়ার দায়বদ্ধতা রয়েছে আপনাদের জন্য, আমার ইউটিউব পরিবারের সদস্যদের জন্য। আপনারা প্রত্যেকে আমার একান্ত স্বজন। জেনে নিন, বুঝে নিন, পরশুদিন মামলা উঠছে কলকাতা হাইকোর্টে, জনস্বার্থ মামলা। কেন এই অবস্থা? কোন কোন রিয়েল এস্টেট হাউস এবং কোন কোন রাজনীতিবিদ এই ডিজাস্টারের জন্য জড়িত? ম্যানমেড? সত্যিই ম্যানমেড কি? ভেবে দেখার সময় এসেছে, সত্যিই ম্যানমেড কি? আচ্ছা, গতকাল মুখ্যমন্ত্রী কার্নিভালে অত্যন্ত ভালো পারফর্ম করেছেন, আমরা খুশি হয়েছি।
তার পারফরমেন্স, তার নৃত্য, তার গীত, তার চিত্রকলা, তার সাহিত্য সম্ভার, এ নিয়ে তো আমাদের গর্বের কোনো শেষ নেই। আমরা উন্নত শিরে সারা পৃথিবীর কাছে দাবি করি যে আমরা এমন একজন সর্বগুণ সম্পন্ন মুখ্যমন্ত্রীর রাজ্যে থাকি, যা নিয়ে আমাদের গর্বের কোনো সীমা পরিসীমা নেই। আরেকটা কথা, আজকে শঙ্কর ঘোষ, খগেন মুর্মু, তারা প্রত্যেকে আক্রান্ত হয়েছেন এবং খুব স্বভাবসিদ্ধভাবে বিজেপি নেতৃত্ব দাবি করেছে। আমরা সমবেদনা জানাই। খগেন মুর্মু একজন বয়স্ক মানুষ, তিনি প্রহৃত হয়েছেন, তার মাথা দিয়ে রক্ত বেরিয়েছে। আমরা অবশ্যই সমবেদনা জানাই এবং আমরা চাই না এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটুক, কখনো চাই না, চাইতেই পারি না। শঙ্কর ঘোষ, তাকে ঠেলা দেওয়া হয়েছে। তিনি অসংখ্য মানুষকে তাদের বিশ্বাস নিয়ে তাদের বিশ্বাসকে ঠেলে ফেলেছেন। আমি সেসব জায়গায় যেতে চাইছি না। তাকে শারীরিকভাবে যে আক্রমণ করা হয়েছে, আমি তার ঘোরতর দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি আরও একটি বিষয়ের, যে ন্যারেটিভ সেট করা হয়েছে জেহাদিরা নাকি এই ঘটনা ঘটিয়েছে, মুসলিমরা নাকি এই ঘটনা ঘটিয়েছে। আর কতদিন, আর কবে? খিদের রং তো সবার এক, কষ্টের রং তো সবার এক, যন্ত্রণার রং তো সবার এক, অশ্রুর রং তো সবার এক। কেন নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে মূল ঘটনা থেকে? এরও নিন্দা জানাই। যারা মেরেছেন, যারা আক্রমণ করেছেন, এ কাজ ঠিক করেননি। প্রশাসন সঠিক ব্যবস্থা নিন। কিন্তু এই যে ন্যারেশন বিল্ড করা হচ্ছে, এরও দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাই। আচ্ছা, বাইক চালান্ত, ফোর হুইলার চালান্ত, কখনো রাস্তাঘাটে, গ্রামের রাস্তায়, বিভিন্ন জায়গায় যেতে গিয়ে মুরগি বা ছাগল খুব দুর্ভাগ্যজনকভাবে আপনার গাড়ির চাকার তলায় চলে এসেছে? যদি না এসে থাকে তাহলে আপনি জানবেন না, কিন্তু যদি এসে থাকে তাহলে আপনি জানেন, আর না জানলে জেনে নিন। একটি ছাগল বা একটি মুরগি খুব দুর্ভাগ্যজনকভাবে, অবলা পশু, সুন্দর ক্রিয়েচার, তারা যদি আপনার চাকার তলায় চলে আসে, তাহলে তাদের যারা মালিক, তারা কিন্তু গুনে গুনে, মুরগিটি থাকলে কতগুলো ডিম দিত, কতগুলো বাচ্চা হতো, কী হতে পারতো, চক্রবৃদ্ধি হারে তার সেইভাবে হিসেব করে ক্ষতিপূরণ আদায় করেন। ছাগলটি কতগুলি বাচ্চা দিত, বিক্রি করে কত টাকা পাওয়া যেত, দুধ বিক্রি করে কত টাকা পাওয়া যেত, একটা হাইপোথেসিস তৈরি করে সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হতো। 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। যারা এই ডিজাস্টারে মারা গেলেন, তাদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। আচ্ছা ভাবুন, একজন কর্মক্ষম মানুষ, এই ধরুন আমি ভেসে গেলাম বানের জলে, যেতেই পারি, অথবা অন্য কোনোভাবে ভেসে যেতে পারি, নেই হয়ে যেতে পারি, যে কোনো দিন। আপনারা সাক্ষী থাকছেন। আমি বেঁচে থাকলে, একজন কর্মক্ষম মানুষ, 40-এর দোরগোড়ায় বয়স, কত টাকা রোজগার করতে পারতাম? 5 লক্ষ টাকার বেশি নয় কি? তাহলে 5 লক্ষ টাকা কিসের জন্য? এই মূল্য 2 লক্ষ টাকা বিস্মদ, সেটা হয়েছিল 2014-15 সালে। 2025 সালে বানের জলে ভেসে গিয়ে 5 লক্ষ টাকা, আমরা সত্যিই বানের জলে ভেসে এসেছি। যাই হোক, মুখ্যমন্ত্রী তার কথা মতো গিয়েছেন উত্তরবঙ্গে, তিনি কথা রেখেছেন এবং বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। কিন্তু বিস্ফোরক অভিযোগ, দার্জিলিংয়ের পাবলিক প্রসিকিউটর আপনি কে আমি জানি না, তা আপনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। কী অভিযোগ সেটা সব্যসাচী চট্টোপাধ্যায়ের মুখ থেকে শুনুন। যদি এরকমটা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। আইন রক্ষা করার দায় আপনাদের, এবং দয়া করে রেড ভলান্টিয়াররা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাদেরকে সাধুবাদ অবশ্যই জানাই। বিজেপির গেরুয়া ভলান্টিয়ার বা তৃণমূলের সবুজ সৈনিক যদি কাজ করতেন, তাদেরকেও সাধুবাদ জানাতেই হতো, জানানো উচিত, মানবিক জায়গা থেকে জানানো উচিত। রেড ভলান্টিয়াররা কাজ করছেন। এবং আর একটি কথা, অনেকে আমাকে বলছেন, কমেন্টেও বলেছেন, একজন আমি দেখলাম বেশ কয়েকজন ফোন করেছেন যে কীভাবে ক্ষতিপূরণ পাঠানো যেতে পারে। আমি সেক্ষেত্রে বলবো, সংশ্লিষ্ট রেড ভলান্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করুন। সোশ্যাল মিডিয়ায় তাদের অবশ্যই আপনি যোগাযোগ পেয়ে যাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং কবে আছি কবে নেই জানি না, কিন্তু এই সত্য উন্মোচন করার দায়িত্ব আমাদের। কেন এই ডিজাস্টার, কার টাকা, কোথায়, কিভাবে, কোন মুনাফা, জানতে হবে আমাদের। এবং জানার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভ ইউটিউব চ্যানেলে। শুনুন সব্যসাচী চ্যাটার্জির বক্তব্য। সব্যসাচীদা, খুব উদ্বেগের মধ্যে ছিলাম, কারণ আপনি নর্থে ছিলেন, আপনি সিকিমে ছিলেন, এবং সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এবং দার্জিলিংয়ের কথা, জলপাইগুড়ির কথা তো ছেড়েই দিলাম, কালিম্পংয়ের কথা।
কিন্তু গতকালের যে কার্নিভাল এবং গতকালের যে বন্যা, যে জলোচ্ছ্বাস, আমি ছবিও দর্শকদের দেখাবো। এবং আজকে মুখ্যমন্ত্রী অবশ্যই তার কথা মতো পৌঁছলেন, ঘোষণা তিনি করেছিলেন, পৌঁছলেন, কথা রাখলেন, এবং 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। কি বলবেন আপনি? দেখো, উনি পুরো একটা অন্তত ঠিক কথা বলেছেন, ম্যানমেড ডিজাস্টার। হ্যাঁ, ম্যানমেড, এই ম্যানমেড ডিজাস্টারের জন্য উনিও ততটাই দায়ী যতটা কেন্দ্রীয় সরকার দায়ী। ততটা উনি দায়ী যতটা ওই দার্জিলিং এবং সংলগ্ন জায়গাটার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারা দায়ী। তার কারণ দীর্ঘ সময় ধরে পাহাড়কে নিয়ে ছেলে খেলা করা হয়েছে। আজকে আপনি পাহাড়ে উঠবার চেষ্টা করুন, আপনি তিস্তা বেরোবেন, সেখানে দেখতে পাবেন যে কিভাবে সেখানে পাহাড় ভেঙে কোথাও বাঁধ করা হচ্ছে, কোথাও ডিফরেস্টেশন করা হচ্ছে, কোথাও টানেল বানানো হচ্ছে, কোথাও অন্যান্য কোনো পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং আজকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে সারা দেশে যে গবেষণা হয়েছে, বিশেষত ধস কেন্দ্রিক গবেষণা, সেই গবেষণার রিপোর্ট থেকে দেখা যায় যে দার্জিলিং এটা কিন্তু একটা ধস প্রবণ অঞ্চল, ঠিক আছে, এবং প্রথম দিকে তালিকাভুক্ত একটি অঞ্চল। আজকে বলে নয়, একেবারে 100 বছর আগের যে ডেটা পাওয়া যাচ্ছে সেই ডেটা দেখে আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় উত্তর সম্পাদকীয়তে একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে, যেখানে দেওয়া হয়েছে যে কতবার এই ধস হয়েছে এবং সেই ধসগুলোর কারণ কি কি ছিল, কিভাবে দার্জিলিং এর এই পাহাড় ধস প্রবণ অঞ্চল এবং সেখানে কি কি মেজার নেওয়া উচিত ছিল, যে কোনো অন্ততপক্ষে রিজনেবল গভর্নমেন্ট যদি থাকে তাদের কি কি নেওয়া উচিত। কিন্তু যদি মুখ্যমন্ত্রী এখানে শুধু মস্তান গুন্ডাদের রাতে সবটা ছেড়ে দিয়ে ভাই তোরা ওখানে অ্যাডমিনিস্ট্রেশন সামনে নে, ওখানে যার বন্যামি করিস না, ল অ্যান্ড অর্ডারটা দেখে নে, বাকি তোরা নিজেরা যা কর, লুটে পুটে খা, আমার কিছু দেখার দরকার নেই। ঠিক যেভাবে উত্তরবঙ্গটাকে অম্বুজার হাতে তুলে দিয়েছে মমতার ভাইপো মিলে, ঠিক একই পদ্ধতিতে চলছে। চা বাগানগুলোতে আজকে সব বড় বড় হোটেল হচ্ছে, সব হোটেলের মালিক দেখো না, পার্টনার কে দেখো না। বলতে অসুবিধা কোথায় মিডিয়ার? বঙ্গ মিডিয়া বিক্রি হয়ে গেছে, তারা বলছে না, সবাই জানে এখানকার অম্বুজার সাথে কার টাকা খাচ্ছে। আজকে এক একটা করে চা বাগানের মালিকেরা কার কার হাতে চলে যাচ্ছে, আরে মমতার ভাইপোর টাকা খাচ্ছে, এটা খুব পরিষ্কার কথা। বলবে কোথায়? মুশকিল হচ্ছে না, বলবে না, এরা বাধা আছে। ঠিক যেরকম তোমার মুখ্যমন্ত্রী বাধা আছে কর্পোরেটের কাছে। কালকে যদি এই প্রোগ্রামটা না করতো তাহলে ওখানে যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে ইনভেস্টমেন্ট সেটা নষ্ট হতো। তোকে নাচতেই হবে কালকে, নাচতে হতো পারফর্মার। কালকে ওখানে তো অন্য কারণ নাচ ছিল না, ওখানে মমতার নাচ ছিল। মমতা নাচবে আর ওটা দেখবে সবাই, ওটাকে পারফর্ম করছে, ওই জন্য ওকে জিতিয়েছে মানুষ ভোটে। এখন ওকে যদি তুমি মাথায় তুলে নাচতে চাও তাহলে বোঝো। আজকে তো এটা একদিনে হয়নি, দিনের পর দিন ধরে সবাই বলে গেছে, বিজ্ঞানীরা বলেছেন, পরিবেশবিদরা বলেছেন, রাজনীতিবিদরা বলেছেন। পাহাড়ের রাজনীতিটা 2011-12 পর থেকে কি অবস্থার মধ্যে চলে আপনি খেয়াল রাখুন তো। আজকে ওখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপ্যালিটি, তাদের নির্বাচন দিনের পর হয়নি। আজকে ওখানে আপনারা জানেন দলত্যাগ, ওখানে ওই ওই অনেক তার যে সমস্ত দুর্নীতির কথা বারবার উঠে আসছে, এগুলো নিয়ে কি কোনো কথা বলবেন না? পাহাড়ে যথেচ্ছাচার হচ্ছে, সেখানে বিল্ডিং উঠছে 14 তলা 15 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে না, হোটেল কোন আইনে হচ্ছে? পশ্চিমবঙ্গের কি পাহাড়ের জন্য কি আলাদা আইন আছে? নেই তো। আসলে কোনো সমস্যার মূলে আমি যাব না, আমি 6 শিডিউল নিয়ে কাঁদবো না। কিভাবে আমার আগের সরকারগুলো পাহাড়ের সমস্যাকে মেটাবার চেষ্টা করেছেন সেদিকে আমি নজর দেবো না। আমি নিচে খুঁজে বেড়াবো, আমার কাজ হয়ে গেল, মানুষ ঘরে যাক, অসুবিধা কি আছে? আমি তো ভোট নিয়ে বেরিয়ে করবো, আমি তো নিরো রাজগীর যুগের বোন। আজকে মানুষ মরলে মমতা খুশি হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এর বাইরে কি বলবো? আর কিছু কিছু স্থাবকের দল গিয়ে ওর সঙ্গে নাচছে কাউকে, অনেকে অনেক কিছু বলছে, এই নাচ ওই নাচ। আমি বলছি বাধা আছে, গুজরাটি বেনিয়াদের কাছে মমতা বাধা, যা বলছে তাই করে যাচ্ছে। ওকে নাচতে বলেছে, নাচছে, ও বেশি কি করবে? ও তো ক্ষমতা নেই নাচার বাইরে, তো পারফর্মার। আর টেকনিক্যালটা ছিল মমতা নাচের প্রোগ্রাম চলো, সেটাই হয়েছে। উনার কদিন আগে একটা কথা ভুল করে বলে ফেলেছে না, সুপারস্টার মমতা। হ্যাঁ, ওরা কালকে নাচের প্রোগ্রাম ছিল, নেচেছে। 20টা মরা মরলে নাচ আরো বেশি হয়।
আমার প্রশ্ন, সব্যসাচীদা, আপনি উত্তরবঙ্গে সিকিমে সংলগ্ন জায়গায় ছিলেন, ঠিক কি পরিস্থিতি দেখলেন ওখানকার মানুষের? এক্সাক্ট সমস্যাটা ঠিক কি এই মুহূর্তে? হুম? একদম মানুষের একদম গ্রাউন্ড লেভেল রিয়েলিটিটা কি কি সমস্যা রাস্তা ভেঙে গেছে, বিস্তায় জলোচ্ছ্বাস হচ্ছে, জলস্তর বাড়ছে, এটা তো একদিনে ঘটেই ভাই। হুম হুম পরিবেশের যে দুর্যোগ বিপর্যয়, এটা তো একদিনে ঘটে না। হুম বিপর্যয় ঘটে অনেক দিনের কন্ট্রিবিউশনের ফলে। এই কন্ট্রিবিউশন তোমার আমার সবার হুম হুম এবং সরকারের। আমরা ওখানে যদি পাহাড়ের উপর গিয়ে 4 লেন রাস্তা বানানোর চেষ্টা করি তাহলে কি হবে? প্রকৃতির সাথে কতটা চ্যালেঞ্জ দেবে তুমি? একদমই তাই, আমি যদি পাহাড়ের উপর গিয়ে সুইমিং পুল হোটেল খোঁজবার চেষ্টা করি তাহলে হবে কি করে? একেবারেই তাই। পাহাড়ে 5 স্টার হোটেল খুঁজতে গেলে হবে কোথা থেকে? পাহাড়ে গিয়ে তুমি 14 তলা 10 তলা বাড়ি তৈরি করবার চেষ্টা করবে তাহলে হবে কোথা থেকে? পাহাড়টাকে পাহাড় রাখতে হবে তো, শপিং মল করবে হবে কোথা থেকে? সব জায়গাটাকে যদি তুমি বেঁচে খাবো এটা ভেবে চলো তাহলে তো হবে না। তাহলে বোঝো প্রকৃতির সাথে তো লড়তে পারবে না সবাই, তো আর ওই তোমার মস্তকমুন্ডা দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে না। সব্যসাচীদা, একটা প্রশ্ন বেঁচে খাওয়া অর্থনীতি যদি তুমি না বাতিল করো, এই বেঁচে খাওয়ার যে প্রবণতা সরকারের, সেটা যদি সরকার নীতিগতভাবে আজকে প্রত্যাখ্যান না করেন তাহলে এই সমস্যা বাড়বে আগামী দিনে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে এবং আপনার মতামত অবশ্যই নেব। শঙ্কর ঘোষ একসময় আপনাদের সতীর্থ, এখন বিজেপির এমএলএ খগেন মুর্মু, তিনিও দল বদলেছেন। যাই হোক, সেসব অন্য কথা। আমরা সমবেদনা জানাই। খগেন মুর্মু বয়স্ক মানুষ, তার মাথা বিচ্ছিরি ভাবে ফেটে গিয়েছে, তিনি মার খেয়েছেন। না না, আমার দেখো আমিও যে কোনো ঘটনা, যে কোনো জনপ্রতিনিধি তিনি যখন আক্রান্ত হন তাহলে সেই আক্রমণকে নিন্দা করাটা আমাদের কাজ, আমি সে নিন্দা করব। হুম হুম কিন্তু একই সঙ্গে এটাও মনে করিয়ে দেবো, যেহেতু কেন্দ্র রাজ্য উভয় দায়িত্ব আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রশ্নে, হুম হুম ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এটা একটা কেন্দ্রীয় আইন। হুম সেই আইনে যদি দেখা যায় এখনো পর্যন্ত জাতীয় বিপর্যয় ঘোষণা করা হলো না কেন দার্জিলিং এর এই ঘটনাকে, আজকে সেই নিয়ে জবাবদিহি করতে হবে না বিজেপিকে? আমার রাজু প্রশ্নটা বিস্তার এই সত্যি একদম কোথায় গেল? অন্য জায়গায়। রাজনৈতিক ভাবে আমি অন্য একটা অ্যাঙ্গেলে ঢোকার চেষ্টা করছি। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাইছি। সুকান্ত মজুমদার থেকে শুরু করে, সজল ঘোষ থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী, তারা প্রত্যেকে বললেন এবং শঙ্কর ঘোষও ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেন যে জেহাদি মুসলিমরা তাদের ওপর এই আক্রমণ পরিকল্পনা মাফিক এই আক্রমণ করেছেন। কোথাও আচ্ছা, গিয়ে ওটা কিন্তু ওদের 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 শোনো, আমি আবার বলছি যে এই মুহূর্তে যারা হিন্দু মুসলমান করে তাদেরকে মানুষের পর্যায়ে ফেলি না, ওটা ওদের রাজনীতি, ওরা করছে। মানুষ মারা যাচ্ছে সেখানে কি হিন্দু মুসলমান করছে, জেহাদি আক্রমণ করেছে কি সনাতনী আক্রমণ করেছে, এই জায়গায় আমাদের অন্ততপক্ষে পরিবেশের যে দাবি, মানুষের যে দাবি, প্রকৃতির যে দাবি, সেটাকে আমি নামাতে পারি না ওই স্তরে। কোথাও গিয়ে ট্রিভিয়ালাইজ করে দেওয়া হচ্ছে গোটা ব্যাপারটাকে। করবার চেষ্টা হচ্ছে, সহজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মূল ইস্যু থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে হ্যাঁ মমতাকে আমরা বলছি, মমতা যে নাচছে, কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে বিজেপি তার দায় এড়াতে পারবে? আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন? আজকে পাহাড়ের রাস্তাঘাটের ক্ষেত্রে যে দায়ের যে সংস্থাগুলো ছিল, আজকে যদি তুমি কেন্দ্রীয় আইনের দিকে দেখো, আগে একটা জায়গা ছিল, কোনো জায়গায় কোনো কিছু করতে গেলে পাহাড়ের লোকাল পঞ্চায়েত, লোকাল অথরিটি এবং যেখানে ট্রাইবাল ল্যান্ড, সেই ট্রাইবাল ল্যান্ডের ক্ষেত্রে সেখানকার যারা কনসার্ন ইনহাবিটেন্টস তাদের মতামতের গুরুত্ব ছিল। মোদী সরকারের সময় সেই আইনকে অ্যামেন্ড করা হয় এবং ওই প্রভিশনটাকে বাতিল করা হয় যে আজকে লোকাল অথরিটি গুলোর কোনো মতামতের কোনো মূল্য নেই, আজকে ওরা যা ঠিক করবে তাই হয়ে যাবে। এবং ট্রাইবাল ল্যান্ডকে আজকে ট্রান্সফার করার ক্ষেত্রে ট্রাইবাল ল্যান্ডের যে ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট প্রপোজাল প্ল্যান, তাকে পরিবর্তন করবার ক্ষেত্রেও কিন্তু আজকে কোনো কঠিন যে আইনি বাধাগুলো ছিল সেগুলোকে আজকে ডাইলিউট করে দেওয়া হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে বিজেপির আমলে হয়েছে। তাহলে বিজেপিকে অস্বীকার করতে পারবে আজকে পরিবেশ প্রকৃতির এই অবস্থার জন্য তাদের দায়? ফাইন, এই জায়গায় দাঁড়িয়ে আজকে দার্জিলিং এমপি কে একবার নয়, সেখানকার সাংসদ কোন দলের? অস্বীকার করতে পারবেন? আজকে মমতা ব্যানার্জি যতটা দেয় বিজেপি ততটা দেয়, ফাইন, অস্বীকার করার কিছু নেই। এই জায়গায় এটাকে দাঁড়িয়ে এই রাজনীতি করা কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি এইগুলো করা মানে হচ্ছে মূল ইস্যুর থেকে আমি নজর ঘুরিয়ে দেবো আর উটপাখির মতন ব্যবহার করা হবে। মানে ওই আমি বিপদ আসছি দূর থেকে অস্বীকার করছি আর ওটাকে গুলিয়ে দিচ্ছি অন্য জায়গায়। কালকে এই আক্রমণটা যদি পাহাড়ে আসে,
কালকে সমতলে বাঁচবে না। আজকে দেখতে পাচ্ছেন তো, আজকে শুধু পাহাড় না, ডুয়ার্স আজকে তলিয়ে যাচ্ছে। হুম। আজকে জন্তু জানোয়ার তাদের কি অবস্থা হচ্ছে একদম দেখেছেন? একদম একদম আজকে গন্ডার, হাতি, হরিণ তারা ভেসে যাচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর তাহলে মর্মান্তিক দৃশ্য। তাহলে তাহলে এই আমাদের টোটাল পরিকল্পনা কোথায় গেল? সরকারের কাজ ছিল না পরিকল্পনা করা? শুভজিৎ, একজন আপনি তো একজন অত্যন্ত অ্যাভিড একজন হচ্ছে যে অ্যানালিস্ট, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বিজেপি দলীয় রাজনীতিতেই আমাকে আসতে হচ্ছে, চা বাগানের রাজনীতিতে, তরাইয়ের রাজনীতিতে, ডুয়ার্সের রাজনীতিতে গত কয়েক বছরে, গত 5-7 বছরে বিজেপি একটা অত্যন্ত প্রভাব বিস্তার করতে পেরেছে। সেখানে বামেদের শক্তি ক্ষয় হয়েছে। তৃণমূল তো অবশ্যই শাসক দল। সেখানে বিজেপির আজকে একটু কি ভিতটা নড়ে গিয়েছে বলে আপনি মনে করছেন আজকের ঘটনার পর থেকে? দেখো, আমি আবার বলছি যে বিজেপির কি ভিত মেরেছে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। হুম। পরিচিতি সত্তার রাজনীতি হুম। পরিবেশকে একেবারে ডাইলিউট করে দিয়ে, নেগেট করে দিয়ে সেখানে ব্যবসাকে, বিজনেসকে আজকে অগ্রাধিকার দেওয়ার যে রাজনীতি, আজকে আইন কানুনের ক্ষেত্রে বিজ্ঞানকে অমান্য করার প্রবণতা, এই সব কিছু মিলিয়ে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বাস্তবতাকে যিনি বা যারা অস্বীকার করবেন তিনি ভুল করছেন বা তারা ভুল করছেন। আমি আবার বলছি, পরিচিতি সত্তার রাজনীতি মানুষের পক্ষে সেখানে ভেঙেছে। চা বাগানে শ্রমজীবী মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, আজকে সেই আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ সময় ধরে, একদিন দুদিনে হয়নি। তাহলে এই জায়গাটাকে তো বিজেপি কাজে লাগিয়েছে গোটা উত্তরবঙ্গে তাদের যে ভোট দাঁড়ানোর ক্ষেত্রে। তার উপরে মমতা ব্যানার্জির একটা বড় ভূমিকা আছে, বামপন্থী আন্দোলনকে দুর্বল করে দেওয়া, গরিবের ঐক্যকে ভাঙবার ক্ষেত্রে। সে সবটা মিলিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কাউকে আলাদা করে ভাববেন না, এটা আসলে একটা নীতি, যে নীতিটা উভয়ের ক্ষেত্রে নীতিটা সমান। এটা আপনি বলুন না বলুন, এটা সবাই বুঝতে পারছেন, এবং আপনি যদি বুঝতে না পারেন তাহলে এটা কিন্তু আগামী দিনে বড় বিপদ ডেকে আনবে। আপনি যদি এই মুহূর্তে যান, দেখবেন তিস্তা নদীর ধারে না বালি উঠেছে, বালি। হুম। আপনি কি কি ইঙ্গিত করে সেটা আপনি বলুন তো? হুম। তিস্তার ধারে বালি যদি জমা হয় পলি, এবং এটা 2023 সালে সিকিমের সেই গ্লেশিয়ার ব্লাস্টের সময় থেকে হুম। এই 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 ঘটনাগুলো আস্তে আস্তে ঘটতে শুরু করেছে। আপনি যদি খোঁজ করেন আপনি বুঝতে পারবেন যে, এবং সেই বালি ইন্ডিকেট করে যে পাহাড়ি অঞ্চল এবং উপকূলবর্তী অঞ্চল, এদের মধ্যে যে ফারাক, সেই ফারাকটা কমছে। এবং আগামী দিনে কি ঘটবে? ভূমিরূপ বদলাবে। তাহলে আপনি 4 লেনের রাস্তা দিয়ে কোথায় যাবেন? সেটাই তো থাকবে না। মানে একদম আমরা বলি রোড টু হেভেন, একদম রোড টু হেভেন হয়ে যাবে। এমন হয়ে যাচ্ছে, ভূমিরূপটা বদলাবে। পৃথিবীতে সবকিছু পার্মানেন্ট ধরে না। আপনার জীবন ক বছর, 80 বছর, 90 বছর বেঁচে থাকে একজন মানুষ। পৃথিবীটা মানে পৃথিবীর জীবনটা তো অনেক বড়, আপনার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীর জীবনের সঙ্গে এটাকে তুলনা করে দেখতে হবে। তাহলে সেখানে আপনার যে কন্ট্রিবিউশন সেটা যদি আপনি না রাখেন তাহলে পৃথিবী থাকবে না। পৃথিবী বা এই 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 প্রকৃতিগুলোকে আমরা বাঁচাতে পারবো না, প্রাকৃতিক সম্পদ বাঁচাতে পারবো না, প্রকৃতিকে বাঁচাতে পারবো না, পাহাড় পর্বত বাঁচাতে পারবো না। এগুলো না বাঁচলে মানুষও বাঁচবে না। সবজিৎ, আপনি রাস্তায় আছেন, মুভ করছেন, স্বাভাবিকভাবেই নেটওয়ার্ক একটুখানি তো ফল করছে, ফ্লাকচুয়েট করছে। আমি আপনাকে একদম শেষ একটা প্রশ্ন করব, আপনি অত্যন্ত কনসার্ন এই বিষয়ে, আমি বুঝতে পারছি, দর্শকও বুঝতে পারবেন। আমার একদম শেষ প্রশ্ন, গ্রেটা থুনবার্গ থেকে সোনম ওয়াংচুক, যারা এই বিষয়ে সতর্ক করেছেন, সরকারকে সতর্ক করেছেন, প্রতিষ্ঠানকে সতর্ক করেছেন, প্রতিষ্ঠান তাদের প্রত্যেককে জেলে ভরেছে। সোনম ওয়াংচুকের জন্য কি কোনোভাবে মুভ করার জায়গায় আছেন, চেষ্টা করবেন? এবং জনস্বার্থ মামলা করা সম্ভব পাহাড়ে এই যে একের পর এক এই আমি তো করবো, আমি আগামী পরশু দিনই সেটা করবো। পাহাড়ের দাবি নিয়ে আমি যাচ্ছি, এবং নির্দিষ্ট ভাবে পাহাড়ের দাবি নিয়ে আপনি মুভ করবেন? অবশ্যই করবো। আজকে আমি গোটা পাহাড়ে কিভাবে বেআইনি নির্মাণ আজকে করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য আমার কাছে আছে, সম্পূর্ণ তথ্য আজকে আমার হাতে এসেছে। এবং আমি এখনই বলছি যে গোটা কাজের ক্ষেত্রে রাজ্য সরকার, পৌর নগর উন্নয়ন দপ্তর সরকারের, এবং ওদের যে উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট দপ্তর হতে পারে, এবং পাহাড়ের জন্য যে আলাদা কনসার্ন যে ডিপার্টমেন্ট রয়েছে, তাদের যে ব্যর্থতা সেটাও কিন্তু আমি প্রকাশ্যে নিয়ে আসবো। যে কতগুলো বিল্ডিং এর ক্ষেত্রে ডেমোলিশন অর্ডার থাকা সত্ত্বেও বিল্ডিংকে আজকে পারমিট করানো হয়েছে, লোকাল অথরিটি গুলো নির্বাচন না করিয়ে
সরাসরি রাজ্য সরকারের কন্ট্রোল ওখানে দিয়ে কিছু লোককে তোলাবাজি করার জন্য ছাড় দিয়ে দেওয়া হয়েছে। আর তার ফলস্বরূপ আর কি এই একটা মানে আনরেস্ট্রিক্টেড ব্লেটেন্ট ভায়োলেশন অফ এনভায়রনমেন্ট ল নর্মস হচ্ছে। আপনি মুভ করছেন, এটা নিয়ে হাইকোর্টে আপনি মুভ করছেন অবশ্যই যাবো, অবশ্যই। এবং আপনি বলছেন সুনির্দিষ্টভাবে আপনার কাছে তথ্য আছে। একদম একদম আমি বলে দিতে পারি কার বাড়ি, কে করেছে, ওখানে কোন পাবলিক প্রসিকিউটরের বাড়ি, ওখানকার পাবলিক প্রসিকিউটর কনসার্ন দার্জিলিং এর পাবলিক প্রসিকিউটর তার নিজের বাড়ি ওখানে দেয়নি, আনঅথরাইজড। বলছেন কি? একদম দার্জিলিং এর পাবলিক প্রসিকিউটরের বাড়ি ওখানে দেয়নি, এবং সেই লোকটা ওখানে ব্ল্যাকমেল করে বেড়ায়। কতদিন মমতা বন্ধ রাখবে এগুলোকে? ওখানে ভোট পাবে বলে এই মানুষের চাপা দেবো, খাতামতো দিয়ে রেখে দেবো, শাক দিয়ে মাছ রাখবে, ওদের শাকও থাকবে না, মাছ বের করে দেওয়া হবে, যা আবার হবে। এটা ভোটের রাজনীতি না, এটা মানুষকে বাঁচানোর রাজনীতি। ফাইন, সব্যসাচী, থ্যাংক ইউ সো মাচ। আমরা ব্রেক করব অবশ্যই, এই খবর আজকেই আমরা ব্রেক করব। সব্যসাচী চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী এবং বামপন্থী নেতা, সিপিআইএম নেতা, বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় পরিবেশ নিয়ে তার কনসার্ন, ভয়ঙ্কর রকমের কনসার্ন। আমরা চিড়িয়াখানাও বাঁচিয়েছি, চিড়িয়াখানার জমি নিয়ে আমরা গেছি, আমরা বিভিন্ন শহরের এলইউডিপি চেঞ্জ করার বিরুদ্ধে যাচ্ছি, এবং পাহাড়ের জন্য যেভাবে পৌর আইনকে লঙ্ঘন করা হচ্ছে তার জন্য আমরা যাচ্ছি। মুভ করবেন সব্যসাচী চট্টোপাধ্যায়, এবং সবার আগে কবির সৌরভ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে নজর কিন্তু এই বিষয়ে থাকবে। ধন্যবাদ সব্যসাচীদা, ধন্যবাদ।